বন্দে 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 বন্দে। আজকে বিবিআই স্কুল গ্রাউন্ডে ধর্মনগরে যে ঐতিহাসিক যে যুব শঙ্খনাদ যে র্যালি আজকে উত্তর জেলার যে যুব মোর্চার উদ্যোগে এখানে সম্পন্ন হচ্ছে, সেই উপলক্ষে মঞ্চে আমাদের মাঝে যারা সম্পূর্ণভাবে সব কিছুই বক্তব্য রেখেছেন, আমাদের ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা প্রদেশের সম্মানিত সভাপতি তথা রাজ্যসভার সদস্য শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী ইউথ অ্যান্ড স্পোর্টস এবং অন্যান্য দপ্তরের শ্রী টিঙ্কু রায় মহোদয়, তাছাড়া এখানে উপস্থিত আছেন সভাধিপতি নর্থ ত্রিপুরা জেলা পরিষদের শ্রীমতী অপর্ণা নাথ মহোদয়া, এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পবিত্র বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী বিনয় ভূষণ দাস মহোদয়। যাদববাবু বেরিয়ে গেছেন, ওনার একটা কাজ আছে আমাকে বলে গেছেন, উনি একটু আগে আমাদের মাঝে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক শ্রী যাদবলাল নাথ মহোদয়। এবং যিনি স্বাগত ভাষণ এখানে রেখেছেন আমাদের ত্রিপুরা প্রদেশের যিনি যুব মোর্চার সম্মানিত সভাপতি শ্রী সুশান্ত দেব মহোদয়, উপস্থিত ওবিসি মোর্চার সম্মানীয় স্টেট প্রেসিডেন্ট শ্রীমতী মলিনা দেবনাথ মহোদয়া, এবং নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের যিনি সম্মানিত সভাপতি শ্রী কাজল কুমার দাস মহোদয়, শ্রী কিষাণ চক্রবর্তী সেক্রেটারি ত্রিপুরা প্রদেশ ভারতীয় জনতা যুব মোর্চার, এবং এখানে উপস্থিত আছেন যিনি র্যালি কনভেনার আজকের এই র্যালির শ্রী জন্মজিৎ কানু এবং শ্রী জ্যোতি শর্মা সভাপতি ভারতীয় জনতা যুব মোর্চার নর্থ ত্রিপুরা, এবং আমার সামনে এখানে বিভিন্ন স্তরের যারা স্টেটের থেকে এখানে এসেছেন বা এই ডিস্ট্রিক্টের বা এই মণ্ডলের যারা বিভিন্ন পদে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিরা এখানে উপস্থিত, কার্যকর্তারা উপস্থিত, এবং বিশেষ করে যারা যুব মোর্চার ভাই বোনেরা এখানে উপস্থিত আছেন, এবং আমার সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে যার কথা না বললেই নাই হয়, আমার বন্ধুবর আমাদের পবিত্র বিধানসভার যিনি অধ্যক্ষ ছিলেন স্বর্গীয় বিশ্ববন্ধু সেন, এবং তার এই অকাল প্রয়াণে আমাদের সত্যিকারের অর্থে যদি বলতে হয় আমাদের একটা বিরাট অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। আমি প্রথমেই প্রয়াত বিশ্ববন্ধু সেনের স্মৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি, এবং উনি যে কাজগুলো যে অর্ধসমাপ্ত যে কাজ সেগুলো আগামী দিন আমরা সবাই মিলে আমরা সেটা করব, সেটা আজকে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, এবং আমরা সেইভাবে আমরা কাজ করব। এবং আমরা জানি উনি একজন বিশিষ্ট শিল্পীও ছিলেন, উনার চিন্তা ভাবনা, উনার যে আমরা দেখতাম যেভাবে উনি যাত্রা শিল্পীর থেকে আরম্ভ করে নাট্য পরিচালনার ক্ষেত্রে নিজেও নাটকের সাথে যুক্ত ছিলেন, সব কথা আজকের দিনেও কিন্তু মনে পড়ে। আজকে উনাকে আমরা মিস করছি, এখানে বলার অপেক্ষা রাখে না। এবং উনি এই ধর্মনগরের যে উন্নয়নের জন্য একটা বিরাট স্বপ্ন উনি দেখেছিলেন, প্রায়ই আমাকে ফোন করে বলতেন আমার এই কাজটা করতে হবে, আমার এই কাজটা দিতে হবে। এবং প্রকৃতপক্ষে উনি যেভাবে ধর্মনগরকে এবং উত্তর জেলাকে যেভাবে ভালোবাসতেন, আমি বিধানসভায়ও আমি দেখতাম সেই যে ফিলিংস, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি সেখানে। আমার পূর্ববর্তী বক্তা অলরেডি বলেছেন যে ধর্মনগরে আমরা কি কি কাজ করেছি আমাদের সরকারের তরফ থেকে, আমি সেই দিকে আমি আর যাচ্ছি না। কিন্তু আমি এতটুকু বলতে পারি, আজকে ট্রেনেও যখন আসছিলাম আমি আমাদের যিনি রাজ্যসভার সদস্য আমাদের এবং ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব বাবুর সাথে আমি কথা বলছিলাম যে ধর্মনগরকে আমাদের বিশেষ
একটা আলাদাভাবে দৃষ্টি দিয়ে এটাকে আরও সুন্দরভাবে কিভাবে সাজানো যায় সেই চিন্তা ভাবনা আমাদের করতে হবে এবং আগামী দিন নিশ্চিত আমরা সেটা করব এবং সেটা কথা নয় কাজের মাধ্যমে আমরা সেটা দেখাতে চাই। বন্ধুগণ, আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে যে আমাদের ত্রিপুরাতে যেভাবে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, টিঙ্কুবাবু এখানে বলেছেন যে আগরতলায় যদি যেতে হতো আগে কি অবস্থার মধ্যে আগে রাস্তাঘাট কি অবস্থা ছিল সেখানে। শুধু তাই নয়, আমাদের যে এসকোর্ট ছাড়া আগরতলা থেকে এখানে আসা যেত না, এখান থেকে এসকোর্ট ছাড়া যাওয়া যেত না। সেই জায়গায় আজকে নর্থ ইস্টার্ন জোন তো হয়েছে, আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে আজকে নর্থ ইস্ট যে ডেভেলপমেন্ট পাশাপাশি যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে ত্রিপুরা রাজ্যেও কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি। বন্ধুগণ, আমাদের বিরোধী দল নেতা কিছুদিন আগে ওনাকে আমি দেখছিলাম, উনি বলছিলেন যে 2018-এর আগেই নাকি ভারতীয় জনতা পার্টির যে সরকার চলছে সেটা নাকি নিজে নিজেই পড়ে যাবে। উনি এখনও সেই অলিক স্বপ্ন দেখছেন, ভেবেছেন 1977-78-এ যেভাবে ওনারা ঢুকে গিয়েছিল সেই সরকারের সময়ে, আর পরবর্তী সময়ে ইতিহাস কিভাবে নিজেদের তো ক্ষমতা নেই, খালি বসে আছে কবে আমাদের নিজেদের মধ্যে ঝগড়া হবে এবং কিভাবে ঝগড়া লাগানো যায়, আর এই ফাঁকে ওনারা ঢুকে যাবেন সেই চিন্তায় ওনারা এখন বুঁদ হয়ে বসে আছে। বন্ধুগণ, আমার কষ্ট হয় যে আমরা কাজ নিয়ে সকাল 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত আমরা কাজ করি, কাজ নিয়ে মানুষের কাছে আমরা যাই, আর ওনারা বসে আছেন কবে আমাদের মধ্যে ঝগড়া হবে এবং সেই আশায় ওনারা বসে আছেন এবং ওনারা আবার নতুনভাবে এই ভারতীয় জনতা পার্টিকে সরিয়ে ওনারা বামফ্রন্টের সরকার এখানে করবেন। হাত মিলিয়েছেন কাদের সাথে? তাদের এই যাদের সাথে এতদিন ধরে ওরা ঝগড়া করেছে, খুন সন্ত্রাস অগ্নিসংযোগ আমরা সবাই জানি, ধর্ষণ থেকে বাদ রাখেনি, তাদের সাথে সেই এখন ওনাদের সাথে বন্ধুত্ব করেছেন। কিভাবে সরকারে আসবে সেই চিন্তায় ওদের রাত্রিবেলা ঘুম হয় না, মানুষের কি কাজ করবে তার জন্য তারা চিন্তিত নয়। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে আমাদের যিনি মাননীয় উপমুখ্যমন্ত্রী ছিলেন, যিনি বর্তমানে তেলেঙ্গানার রাজ্যপাল হয়েছেন আমাদের জিষ্ণুবাবু, আজকেই আপনারা শুনেছেন যে আজকে ওনাকে মহারাষ্ট্রের যে রাজ্যপাল করেছেন ত্রিপুরা একজন রাজ পরিবারের এক সুসন্তানকে। উনি সেই কথাটা বলছিলেন, কি বলছিলেন যে স্বর্ণযুগ স্বর্ণযুগ। উনি যখন অর্থমন্ত্রী ছিলেন তখন যে অফিসার ছিলেন প্রথমে অফিসে গিয়ে একদিন বলছিলেন যে আমি অফিসারকে ডেকে বললাম যে স্বর্ণযুগ স্বর্ণযুগ বলছে, একটু কাগজ টাগজটি নিয়ে আসুন, ফাইলগুলো নিয়ে আসুন। ফাইলগুলো খুলে গিয়ে দেখে স্বর্ণের তো দেখাই নেই, 13,000 কোটি টাকার তারা আমাদের উপর থুকে গেছে এবং 13,000 টাকা লোন এই ভারতীয় জনতা পার্টির উপরে তারা এই ঋণ আমাদের কাছে দিয়ে গেছেন। এরকম মিথ্যা মিথ্যা কিভাবে বলতে হয়, আমি এক জায়গায় বলছিলাম কিছুদিন আগে যে মিথ্যাকে কিভাবে সত্যে পরিণত করা যায় তাদের থেকে শেখার আছে। তো আমি বলেছিলাম যে গোয়েবলসের কায়দায়, আপনারা সবাই জানেন যে গোয়েবল সাহেব, আমরা সবাই জানি যে হিটলারের যিনি পরামর্শদাতা ছিলেন, উনি একটা কথা বুঝতেন, একটা মিথ্যাকে বারবার যদি বারবার বলা যায় তাহলে সেটা সত্য হয়। ওনারা সেই কায়দায় এখনও এই কাজগুলো করছেন। আর কতগুলো গতানুগতিক কথা আছে, জল নাই, রাস্তা নাই, চাকরি নাই, শ্রমজীবী মানুষের কাজ নাই, এই রোজ মুখস্থ করা কতগুলো বুলি আছে, আর তাত্ত্বিক কথা খালি শুনবেন খালি ওনাদের কাছ থেকে। বন্ধুগণ, আজকে আমরা যদি দেখি ত্রিপুরাতে, এখানে এই ত্রিপুরা রাজ্যে আজকে আঞ্চলিক দিক দিয়ে যদি বলি আবার সর্বভারতীয় স্তরে 347টা পুরস্কার আমাদের ত্রিপুরা রাজ্য পেয়েছে। বন্ধুগণ, এতে কিন্তু চারটিখানি কথা নয়, 347টা পুরস্কার আজকে আমরা 8 বছরের মধ্যে আমাদের ন্যাশনাল লেভেলে আমরা পেয়েছি। বন্ধুগণ, আমাদের কিছুদিন আগে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে এই যে ইংরেজদের আমলে অনেকগুলো আইন ইত্যাদি করে গেছে সেগুলোকে আমাদের সরলীকরণ করতে হবে। কেন মানুষের উপর আমরা সেই বোঝাগুলো আমরা দেবো, সেগুলো সরলীকরণ করতে হবে। আপনারা শুনে খুশি হবেন, ত্রিপুরা রাজ্যে এই ডিরেগুলেশন এবং কমপ্লায়েন্স রিডাকশন 1.0, সেখানে সারা ভারতবর্ষের মধ্যে
ত্রিপুরা ফার্স্ট হয়েছে এই ডিরেগুলেশন এবং কমপ্লায়েন্সে, আপনারা সবাই জানেন। শুধু তাই নয়, মাননীয় প্রধানমন্ত্রীজি যখন কিছুদিন আগে, আজ থেকে প্রায় 15-20 দিন আগে, আজকে দিল্লিতে উনি সমস্ত যারা চিফ সেক্রেটারিরা আছেন তাদেরকে ডেকেছিলেন এবং অন্যান্য অফিসারদের। আমাদের ত্রিপুরা রাজ্যের চিফ সেক্রেটারিকে বলেছেন কি করে আপনি এখানে এই ডিরেগুলেশন এবং কমপ্লায়েন্সটা আপনারা করতে পেরেছেন। সেখানে ওনার পিপিপি মডেলে, সেখানে উনি কিন্তু সেই পিপিটি মডেলে সেখানে ওনার যে কথা সেটা ওনার বলতে হয়েছে। माननीय प्रधानमंत्री जी बोलছেন इतना बड़ा स्टेट, इतना बड़ा बड़ा स्टेट है, आप लोग सीखिए, इतना छोटा सा राज्य ये अगर कर सकते हैं तो आप लोग क्यों नहीं कर सकते हो। আপনারা বিশ্বাস করুন, যখন উনি ফিরে এসেছেন তারপরে আমাদের কাছে বিভিন্ন রাজ্যের থেকে আমাদের কাছে রিকোজিশন আসতে থাকলো যে কি করে আপনারা সেটা সম্ভব হলো। আমরা বিভিন্ন জায়গায় আমরা আমাদের যারা সেক্রেটারিরা আছেন তাদেরকে পাঠিয়েছি এবং সেখানে গিয়ে ওনারা বুঝিয়েছেন। এই সেক্রেটারিরা যখন ওখানে গেছেন, আমাদের অফিসাররা যখন গেছেন, এর অর্থ কি, মানে আমাদের রাজ্য এত ছোট রাজ্য হওয়া সত্ত্বেও যেভাবে কাজ করছে সঠিক পথে আমরা কাজ করছি সেটাই প্রমাণ করে। বন্ধুগণ, আজকে আমরা যদি এখানে ত্রিপুরার সাক্ষরতার কথা যদি আমরা বলি, কিছুদিন আগে আমাদের সারা ভারতবর্ষের মধ্যে তৃতীয় রাজ্য যেখানে 95.6% আমাদের সাক্ষরতা, পূর্ণ সাক্ষরতা রাজ্য হিসাবে ডিক্লেয়ার হয়েছে। বন্ধুগণ, সেটা মিজোরাম এবং এই গোয়ার পরে আমরা তৃতীয় রাজ্য। আমরা কিন্তু আরও অনেক আগে সেখানে করে ফেলতাম, কিছু টেকনিক্যাল কারণে আমাদের থার্ড পজিশন আমরা চলে এসেছি। সেটা চারটিখানি কথা নয়। আর এই সাক্ষরতা কিন্তু ওই যে খালি সই করলাম সেই সাক্ষরতা নয়, অনেক ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়া ইউনেস্কোর দ্বারা দেওয়া এবং পপুলেশনও, এই যে দুটো আমি রাজ্য বললাম তার থেকেও আমাদের পপুলেশন অনেক বেশি এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের মায়েরা বোনেরা আছেন তারাই এর মধ্যে বেশি তাদের সাফল্যতা এখানে দেখিয়েছেন। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, এখানে আমাদের যারা মায়েরা মেয়েরা বোনেরা আছেন আপনারা জানেন যে আমরা যারা মেয়েদের যে সংখ্যা, মহিলাদের যে সংখ্যা, আমাদের জনসংখ্যার 50% আমাদের মহিলারা। তাদের উন্নয়ন যদি না হয় তাহলে রাজ্য কোনো দিন উন্নয়ন হবে না। তো তাদের উন্নয়নের জন্য যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করছেন, আমাদের ত্রিপুরা সরকার আমরা যেভাবে কাজ করছি, সেখানে আমাদের টার্গেট ছিল যে 1,18,000 টার্গেট, যে লাখপতি দিদি আমাদের বানাতে হবে। সে 1,18,000 মধ্যে আমরা 1,08,000 অর্থাৎ 95% আমরা স্যাচুরেশন সেখানে নিয়ে এসেছি এবং সমস্ত গ্রামে গঞ্জে আজকে আমাদের লাখপতি দিদির সংখ্যা ত্রিপুরাতে কিন্তু বেড়েছে। বন্ধুগণ, আজকে জিএসডিপির কথা যদি বলি, আমরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে সেকেন্ড বেস্ট। আমাদের ত্রিপুরা এত ছোট রাজ্য হওয়া সত্ত্বেও সেকেন্ড বেস্ট আমরা এই নর্থ ইস্টার্ন জোনের মধ্যে জিএসডিপিতে আমরা এসেছি। পার ক্যাপিটা ইনকামের যদি কথা বলি, সেখানেও আমরা সমস্ত নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড বেস্ট আমরা পার ক্যাপিটা ইনকাম। আমাদের নীতি আয়োগ ত্রিপুরাকে কি বলছেন যে ফ্রন্ট রানার হিসেবে ডিক্লেয়ার করেছেন ত্রিপুরাকে। আমাদের প্রতিটা ক্ষেত্রে আমাদের যেসব প্যারামিটারগুলো আছে প্রতিটা ক্ষেত্রে আমরা যে ঠিকভাবে ঠিক দিশায় আমরা কাজ করছি সেইগুলো কিন্তু আজকে আমরা কাজের মাধ্যমে সেগুলো দেখছি। কিন্তু দুঃখের বিষয়, যারা আমাদের প্রতিপক্ষ আছেন, আমাদের যারা বিরোধীরা আছেন, তাদের কাজ কিন্তু ওরা দেখতে পাচ্ছেন না, ওনাদের চোখে দেখা যায় না ওনারা, কারণ কালো চশমা পরে বসে আছেন। আমি বলবো কালো চশমার আপনারা খুলে ফেলুন। আমি জানি আপনাদের ক্যাটারাক্ট হয়েছে, ক্যাটারাক্টগুলো একবার অপারেশন করে নিন, তাহলে বুঝতে পারবেন যে ত্রিপুরাতে কি কাজ এবং কি উন্নয়ন হয়েছে। ভারতীয় জনতা পার্টি মানে উন্নয়ন, উন্নয়ন ছাড়া কোনো কথা হবে না। ট্রান্সপারেন্সির মাধ্যমে আমাদের সরকার কাজ করছে। এখন আমাদের একটু আগে আমাদের মাননীয় আমাদের রাজীববাবু বলেছেন যে কি কি উন্নয়ন, ইভেন আমাদের এই ধর্মনগরে আমরা কি কি কাজ করেছি সেই কথাগুলো উনি এখানে বলেছেন। অলরেডি আমাদের প্রায় 21,000-এর মতো আমরা চাকরি এখানে দিয়েছি প্রায়। তাছাড়াও আমাদের এগুলো হচ্ছে গভর্নমেন্ট চাকরি, তাছাড়াও প্রায় 5,000 চাকরি আমরা বিভিন্নভাবে, যেখানে কন্ট্রাকচুয়াল আছে, আমাদের আউটসোর্সিং আছে, সেই চাকরি আরও বেশি সেগুলো আমরা দিচ্ছি। এবারের বাজেটেও যদি আপনারা দেখেন, আমাদের এবারের বাজেটে মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন যে এইবারের বাজেট শুধুমাত্র যুবকদের জন্য বাজেট, আমাদের মহিলাদের জন্য বাজেট, কৃষকদের জন্য বাজেট,
গরিব মানুষদের জন্য বাজেট। এবং এই যে চার জাত, এই জাতপাতের রাজনীতি আমরা এতদিন ধরে ভারতবর্ষে দেখে আসছি। আজকে জাতপাত, এই চারটি জাতের যদি উন্নয়ন হয় তাহলে দেশের উন্নয়ন হবে, এবং সেই দিশায় আমরাও কিন্তু ত্রিপুরাতে সেইভাবে কাজ করছি বন্ধুগণ। আজকে আপনারা জানেন যে প্রাইম মিনিস্টার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 2025-এ আমরা ত্রিপুরা প্রথম স্থান আমরা অধিকার করেছি বন্ধুগণ। ধলাই জেলার গঙ্গানগর ব্লক সেরা পারফর্মিং অ্যাসপিরেশনাল ব্লক হিসাবে ডিক্লেয়ার করেছে। গোমতী জেলা সার্বিক উন্নয়নের জন্য পুরস্কার পেয়েছে। এবং আপনারা জানেন যে ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে ডিজিটাল পদ্ধতিতে এখন কাজ হয়। আমরা পেপারলেস ওয়ার্ক এখন করছি। আমরা আমাদের ক্যাবিনেট থেকে শুরু করে আমাদের মন্ত্রী বাহাদুররা, এখন আমার এখানে মন্ত্রী একজন আছেন এখানে, মন্ত্রী বাহাদুর, আমরা কোনো কাগজ নিয়ে আমরা ক্যাবিনেটে আমরা যাই না, সমস্ত জায়গায় ডিজিটাল প্রক্রিয়ার মধ্যে এখন কাজ হচ্ছে। সেখান থেকে আজকে স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত ডিজিটাল এই যে ই অফিস তৈরি হয়েছে, এতে করে কাজের যে গতি অনেক ত্বরান্বিত হয়েছে এবং ট্রান্সপারেন্সিও সেখানে রয়েছে। এবং ত্রিপুরাই একমাত্র রাজ্য যেখানে এটা সম্ভব হয়েছে বন্ধুগণ। অন্য জায়গায় শুধু সাব ডিভিশন লেভেলে হয়েছে, কিন্তু ত্রিস্তরীয় পঞ্চায়েতে কোথাও সেটা সম্ভব হয়নি। আপনারা সবাই জানেন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আমরা 5 লাখ টাকা করে প্রতি বছরে এক একজন ফ্যামিলিকে আমরা দিচ্ছিলাম, যে যারা গরিব মানুষ আছে তাদেরকে আমরা দিচ্ছিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা আমরা করেছি, সেখানেও একই পদ্ধতিতে আমরা 5 লাখ করে আমরা দিচ্ছি। এবং ত্রিপুরাই একমাত্র রাজ্য যেখানে সমস্ত মানুষ, এখানে যারা আছেন সবাই আজকে এই স্বাস্থ্য যে সুরক্ষা তার আওতায় আপনারা কিন্তু চলে আসেন। ভারতবর্ষের মধ্যে অন্য কোনো রাজ্যের মধ্যে সেটা হয়নি বন্ধুগণ। আমরা একের পর এক আমরা চেষ্টা করছি। আমরা এখানে যারা নির্বাচিত প্রতিনিধিরা আমরা হয়েছি, আমাদের কাজে হচ্ছে আপনাদের যেহেতু সংখ্যাধিক্যের কারণে আমরা মন্ত্রিসভা গঠন করেছি, আমরা আগামী দিন নিশ্চয়ই মানুষকে সেটা ফেরত দেওয়ার আমরা কাজ করব। আমাদের প্রশাসনিক কাজে কোনো রকম, আপনারা জানেন যে প্রতিদিন এভরি ফোর্টনাইটলি আমার এখন যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যে আমাদের এখন এআই এর যুগ চলে এসছে, 5Gর অবস্থা চলে এসছে, সেখানে যত প্রযুক্তিকে ব্যবহার করা যায় তত বেশি আমাদের কাজ। আজকে আমি যদি আগরতলা থেকে এখানে আসি অনেক সময় নেবে, আমি আগরতলায় বসেই আমি প্রযুক্তিকে ব্যবহার করে এখানে ডিএম যারা আছেন, এখানে যারা এসপিরা আছেন বা অন্যান্য আধিকারিক, তাদের সাথে প্রতি ফোর্টনাইটলি আমি কথা বলি। বিভিন্ন নিউজ পেপারে বিভিন্ন স্টোরি আসে, বিভিন্ন খবর আসে, ওনাদের সাথে আমি ফোনে কথা বলি, ওনাদের সাথে ভার্চুয়ালি, যে এই যে খবরটা এসছে সেটার কি আপনারা কি এই খবরটা সম্পর্কে আপনারা জানান। এই যে একটা ভাইব্রেন্ট একটা সরকার, আমরা সেই ভাইব্রেন্ট সরকার আমরা কাজ করছি। আজকে আপনারা জানেন যে কিছুদিন আগে 2025-এ রাইজিং নর্থ ইস্ট সামিট হয়েছিল দিল্লিতে, মাননীয় প্রধানমন্ত্রীজি সেখানে ছিলেন। সেখানে আমাদের অষ্টলক্ষ্মীর 8টা যে রাজ্য আছে তাদের সামিট সেখানে হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী যে এমন সব কাজ করেন দেখলে বুঝতে পারবেন না। যেমন আমি একটা উদাহরণ দেই, কিছুদিন আগে উনি আমাদের মাতা ত্রিপুরেশ্বরের মন্দিরে এসেছিলেন। সেখানে আসার পর উনি কি করেছেন, পুজো দিয়েছেন, কোনো সভা কিচ্ছু করেননি। উনি আমাকে জিজ্ঞেস করলেন যে কীরকম ফুটবল এখানে যারা পুজো দিতে আসেন কীরকম লোক আসেন। আমি বললাম যে আমার কাছে যা রিপোর্ট আছে প্রতিদিন 3 থেকে 3,500 লোক আসেন। আমি তখন বললাম ওনাকে, আপনি যে এসছেন এর জন্য আমি নিশ্চিত যে আগামী দিন আরও বাড়বে। এবং বন্ধুগণ আপনারা শুনে খুশি হবেন যে এরপরে এখন কিন্তু প্রায় 8,000 লোক এবং প্রতিদিন আমাদের এখানে এই ত্রিপুরা সুন্দরী মন্দিরে যাচ্ছেন। উনি যাচ্ছেন, সেখানে গেছেন, কিন্তু পাশাপাশি দেখবেন অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন সেটাও কিন্তু সেখানে হচ্ছে। আপনি মনে আছে যখন আমাদের গঙ্গার আমরা ইয়েতে গেলাম কুম্ভমেলাতে পদপিষ্ট হয়ে বহু লোক মারা গেছে, আপনারা সবাই জানেন। হঠাৎ করে আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী সেখানে গেলেন, সেখানে গিয়ে উনি ডুবকি লাগিয়েছেন। এর কিছুদিন বাদে আমিও গেলাম, প্রচুর লোক। এবং সেই যে ডুবকি উনি বুঝালেন যে অল ইজ ওয়েল, অর্থাৎ কোনো সমস্যা নেই, মানুষ কিন্তু সেখানে তারপর যেতে লাগলো। সেই রকম উদাহরণ আপনার দিলাম। আজকে এই যে আমাদের নর্থ ইস্টের যে সামিট হয়েছিল, সেই সামিটে কি হয়েছে, যে মাননীয় প্রধানমন্ত্রীজি উপস্থিত ছিলেন, ওনার উপস্থিতিতে
আম্বানি থেকে আরম্ভ করে অন্যান্য যারা যারা বড় বড় যারা বিজনেস জায়েন্ট তারাও সেখানে উপস্থিত ছিলেন। আদানি থেকে আরম্ভ করে সবাই, টাটার থেকে আরম্ভ করে সবাই। অর্থাৎ নর্থ ইস্টে আপনারা এসে আপনারা নিবেশ করুন, আপনারা শুনে খুশি হবেন। 30,000 কোটি টাকার সেখানে এই অষ্টলক্ষ্মীর 8টা স্টেটের জন্য 30,000 কোটি টাকার মৌ হয়েছে। কিন্তু আরও বেশি খুশি হবেন যখন শুনবেন এই 30,000 কোটি টাকার মধ্যে 15,800 কোটি টাকা শুধুমাত্র ত্রিপুরার জন্য নিবেশ হয়েছে। এবং ডোনার মিনিস্ট্রি থেকে আমাদেরকে বলছিলেন, আরে আপনারা তো আমাদের নাকটা বাঁচিয়েছেন, আমাদের তো মুশকিল ছিল। অর্থাৎ যারা নিবেশ করবে তারা কিন্তু 10 বার চিন্তা করবে যে আমি কোন রাজ্যেতে আমি টাকাটা খরচ করব, সেই জায়গার মধ্যে কীরকম আইন শৃঙ্খলা কীরকম আছে, সেখানে আমি যদি নিবেশ করি তাতে কোনো অসুবিধা হবে না। আপনারা সিঙ্গুরের ঘটনা জানেন, সেখান থেকে টাটা যখন চলে গেল, আজকে সিঙ্গুরে কিন্তু আর ওয়েস্ট বেঙ্গলে কেউ আসে না, কোনো নিবেশ হয় না সেখানে। আজকে আমাদের ত্রিপুরাতে মানুষ আসতে চায়, কারণ আইন শৃঙ্খলা ত্রিপুরাতে 28টা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে আজকে 3 নম্বরে। শুধু তাই নয়, এই 20 বছরের মধ্যে যে আমাদের যে আইন শৃঙ্খলা যে ক্রাইম কত আপনি হ্রাস পেয়েছে জানেন তো? 8.2%। এই 20 বছরের একটা ইতিহাস সৃষ্টি হয়েছে 8.2। এবং একটু আগে আমাদের টিঙ্কুবাবু বলছিলেন যে উনাদের সময়ে কি কি হতো, এই কমিউনিস্টদের সময়ে, কংগ্রেসের সময়ে একই ঘটনা। আমরা সেই যুগগুলো আমরা দেখে এসেছি, সেই স্বর্ণ যুগগুলো, ওনারা তথাকথিত স্বর্ণ যুগগুলো আমরা দেখে এসেছি। আজকে মানুষ শান্তিতে ঘুরতে পারছে, আজকে যে কোনো অনুষ্ঠান খুব সুন্দরভাবে হচ্ছে, মানুষ রাত্রিবেলা বেরোতে পারে, রাত্রিবেলা যেতে পারে যে কোনো জায়গায়। এবং আমি বলছি না যে 100% আমরা করে ফেলছি সব, কিন্তু আইনের শাসন আমাদের সেখানে যেই হোক, সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে গিয়েও সে আইনের শাসন যাতে প্রতিষ্ঠিত হয় সেই কাজটা আমরা করছি বন্ধুগণ। বিকশিত ভারতের কথা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে ডেভেলপ কান্ট্রি আমাদের তৈরি করতে হবে 2047-এ। তো এখন ডেভেলপ কান্ট্রি যদি করতে হয় তাহলে এই যে 30+ ট্রিলিয়ন যে ডলার, ট্রিলিয়নের কথা যে উনি বলছেন ডলার, সেটা কিভাবে সম্ভব হবে? সমস্ত রাজ্যগুলো যদি হয় তবেই তো সম্ভব হবে। সেই কারণে আমারও বিকশিত ত্রিপুরা 2047 আমরাও একটা রোড ম্যাপ আমরা তৈরি করেছি। আপনারা আবার শুনে খুশি হবেন যে আমরা সমস্ত এই যে রাজ্যগুলো আছে এর মধ্যে আমরা কিন্তু 5th পজিশনে, আমরা সাবমিশনের দিক দিয়ে আমরা 5th পজিশন আমরা সেখানে পেয়েছি বন্ধুগণ। আজকে কৃষি উদ্যান চাষের কথাই বলুন, আমরা ত্রিপুরা এখন যেভাবে কাজ করছে, এখানে প্রায় 47,947 হেক্টর জমিতে মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম সেটা অলরেডি গ্রাউন্ডিং হচ্ছে এবং কাজও সেখানে বাস্তবায়িত হচ্ছে। 26,500 হেক্টর এলাকায় অর্গানিক ফার্মিং করার আমরা ব্যবস্থা এখানে করেছি। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনায় সেখানেও কিন্তু আমরা উত্তর জেলাকে আমরা সেখানে প্রাধান্য দিয়েছি এবং সেখানেও সেটাকে আওতায় আনার আমরা ব্যবস্থা করেছি। 2025-26 অর্থ বছর আমরা কুইন আনারসকে গ্লোবাল ব্র্যান্ড হিসাবে গড়ে তোলার জন্য আমরা সেই উদ্যোগ আমরা নিয়েছি। ন্যাশনাল মিশন অন এডিবল অয়েল পাম প্রকল্পে 4,010 হেক্টর এলাকায় অয়েল পাম চাষ আমরা ব্যবস্থা করেছি বন্ধুগণ। আমরা প্রাণী সম্পদ বিকাশ যোজনায় প্রাণীদের স্বাস্থ্য এবং তাদের যাতে প্রজনন হয়, বৈজ্ঞানিক পদ্ধতিতে যাতে লাইফস্টক ম্যানেজমেন্ট হয়, তার জন্য আমরা বিশেষ গুরুত্ব আমরা দিয়েছি বন্ধুগণ। মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদা বিকাশ যোজনায় আমরা সেখানে মহিলাদের যাতে বেশি করে ইনভলভ করা যায় তার ব্যবস্থা আমরা করেছি। বিশ্বব্যাংক থেকে আমরা টাকা নিয়েছি, সেখানে 23টি জনজাতি অধ্যুষিত এলাকায় মৎস্য চাষে প্রায় 22 কোটি টাকার উপরে সেখানে মঞ্জুর করা হয়েছে। আমরা শিক্ষা ক্ষেত্রে যদি বলুন প্রচুর স্কিম আমরা সেখানে আমরা করেছি। আজকে স্বাস্থ্যের কথা যদি বলি, আমি বেশি কিছু বলবো না, এখানে প্রচুর লোক অলরেডি যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। আজকে স্বাস্থ্যের কথা বলুন, কি অবস্থাটা ছিল ত্রিপুরাতে। আজকে আমাদের সময়ে মাত্র 12 থেকে 13টা MBBS-এর খালি আসন সংখ্যা ছিল, আজকে আমাদের ত্রিপুরাতে 450টা আসন সংখ্যা হয়েছে বন্ধুগণ। ত্রিপুরাতে BDS-এর একটা মাত্র আসন সংখ্যা ছিল, আজকে এখানে গভর্নমেন্ট ডেন্টাল কলেজ আমরা করেছি। 8 মাস থেকে 9 মাসের মধ্যে এই গভর্নমেন্ট ডেন্টাল কলেজ করেছি, মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসে সেটার উদ্বোধন করেন। সেখানে আজকে 50টা আসন নিয়ে আমরা শুরু করেছিলাম, আর আজকে সেটা 63টা আসন হয়েছে বন্ধুগণ। আমাদের এখানে ANM, GNM, BSc নার্সিং ইত্যাদি সমস্ত জায়গায় আমাদের আজকে এইভাবে একের পর এক স্বাস্থ্য ব্যবস্থার আমরা কাজ করছি।
আমরা এর মধ্যে আমরা এতগুলো যেহেতু আমাদের হেলথের বিভিন্ন যে ইনস্টিটিউটগুলো হচ্ছে, এর জন্য আমরা একটা ইউনিভার্সিটি করার আমাদের যে গভর্নমেন্ট আমরা ডিসিশন নিয়েছি, সেখানে ক্যাবিনেটে সেটা ডিসিশন হয়েছে। আপনারা দেখেছেন গতকাল এখানে 16 শয্যা বিশিষ্ট রেসপিরেটরি অ্যান্ড জেরিয়াট্রিক যে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, গতকাল আমি সেটা জীবিতে আমি সেটার ইনোগ্রেশন করেছি। ট্রমা সেন্টার, অপারেশন থিয়েটার, ট্রমা সেন্টার হয়েছে, কিন্তু সেখানে কিন্তু ওটি ছিল না, এবং সেখানে ওটির ব্যবস্থা করেছি, সেখানে সিটি স্ক্যানের ব্যবস্থা করা হয়েছে, ইউএসজির ব্যবস্থা করেছি, এমআরআই এর ব্যবস্থা করেছি। আমরা নিউ রেনোভেটেড লেবার রুম কাম অফস গাইনির ওটি সেখানে ব্যবস্থা করেছি। বন্ধুগণ, একের পর এক আমরা উইমেন্স কলেজ, আজকে উইমেন্স কলেজকে আমরা ইউনিভার্সিটি করার চিন্তা ভাবনা করছি। আমাদের যে আইআইটি যেটা ছিল আমাদের আগে, যেটা নরসিংগড়ে টিআইটি যেটা ছিল, সেটাকে ইউনিভার্সিটি করার জন্য আমরা ডিসিশন নিয়েছি। আমাদের সরকার চাইছে যে মানুষের যেসব চাহিদা, মৌলিক চাহিদা, সেগুলো কিভাবে সেগুলোকে আমরা কিভাবে সামনে প্রস্তুত করব, যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো প্রস্তুত করার আমরা চিন্তা ভাবনা করছি। বন্ধুগণ, একের পর এক আমরা দেখতে পাচ্ছি এখন মানুষ কিন্তু বাইরে যাচ্ছে না। এখন মানুষ এখানে যেহেতু চিকিৎসা হচ্ছে, এখানে পড়াশোনার সুবিধা হচ্ছে, এতগুলো ইউনিভার্সিটি এখানে হয়ে গেছে। প্রাইভেটেও প্রায় 4-5টা ইউনিভার্সিটি হয়েছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, আমাদের স্টেট ইউনিভার্সিটি আছে। এখন আমাদের ছেলে মেয়েরা বাইরে যাওয়ার জন্য 12 পাস করার পরে কোথায় কি করবে, সেই এখন কিন্তু তাদের অনেক সুযোগ কিন্তু বেড়ে গেছে। আমাদের এখানে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ একটা করার অলরেডি ফাইনাল ডিসিশন 75 কোটি টাকার জন্য স্যাংশন হয়েছে। আয়ুর্বেদিক একটা কলেজ তৈরি করার জন্য তারও আমরা ঠিক করে ফেলেছি, তারও জায়গাও আমরা ঠিক করেছি। সেখানে মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য যোজনা, আপনারা জানেন যে যারা ডায়াবেটিসে আছে, হাইপার টেনশন আছে, ক্যান্সারে আছে, 65% মানুষ শুধুমাত্র এই নন কমিউনিকেবল ডিজিজে তাদের কিন্তু মৃত্যুবরণ করেন। তাদের জন্য এই মুখ্যমন্ত্রী নিরাময় যে যোজনা, সেটা চালু করেছি। একের পর এক আমরা কাজ করছি। বন্ধুগণ, আজকে এখানে আমাকে আসার জন্য, নিমন্ত্রণ করার জন্য, এবং এই যে আজকে যুব মোর্চার উদ্যোগে যে আজকের যে আয়োজন, সেই আয়োজনে উপস্থিত থাকতে পেরে এবং যেভাবে আমাকে আপনারা এখানে ওয়েলকাম করেছেন, এর জন্য সবাইকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত।